পেশাগত দক্ষতা ও স্বার্থের ঊর্ধ্বে থেকে নতুন গভর্নর কতটা নিরপেক্ষ ও সাহসের সাথে দায়িত্ব পালন করতে পারবেন তা নিয়ে কম বেশি সন্দেহ আছে অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের। তাদের মতে বর্তমানে চড়া মূল্যস্ফীতি, আস্থার সংকট ও অর্থনৈতিক অব্যবস্থাপনায় তার কাজ হবে অনেক বেশি চ্যালেঞ্জিং। ফলে আগের অভিজ্ঞতা না থাকায় এই চ্যালেঞ্জ মোকাবেলাও হবে কঠিন। তারপরও রাজনৈতিক চাপকে পাশ কাটিয়ে স্বাধীনভাবে নীতি নির্ধারণের পরামর্শ বিশ্লেষকদের। মেজবাহ হাসানের রিপোর্ট। আওয়ামী আমলে নজিরবিহীন পাচার, লুটপাট, ঋণ কেলেঙ্কারি ও দুর্নীতিতে একরকম খাদের কিনারে চলে যায় ব্যাংক ব্যবস্থা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর নতুন গভর্নর আহসান এইচ মনসুরের নেতৃত্বে শুরু হয় নানামুখী সংস্কার উদ্যোগ। ১.৫ বছরে পুরোপুরি ঘুরে না দাঁড়ালেও অন্তত রক্তক্ষরণ বন্ধ হয় এই খাতে। তবে কোনো আলোচনা ছাড়াই ডক্টর মনসুরের বিদায় হাজারো প্রশ্নের জন্ম দেয় নানা মহলে। দেশের ইতিহাসে সেই পদে প্রথমবার নিয়োগ দেওয়া হয় একজন ব্যবসায়ীকে, যা কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা ও নীতিগত ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন তৈরি করেছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাই স্বার্থের সংঘাতের ঊর্ধ্বে থেকে নতুন গভর্নর কতটা স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারবেন সেটি নিয়েও প্রশ্ন তুলেছেন এই অর্থনীতিবিদ। বেশিরভাগ দেশে ব্যবসায়ীদেরকে অর্থমন্ত্রী বানানো হয় না, কারণ তার কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কারণে। রাজনৈতিক স্বার্থ বজায় রাখতে গিয়ে, উন্নত করতে গিয়ে মানে বৃহত্তর স্বার্থকে জলাঞ্জলি না দেয়, সেটা আমাদের কাতর প্রার্থনা থাকবে। দীর্ঘদিন ধরে চড়া মূল্যস্ফীতি ভোগাচ্ছে অর্থনীতিকে। খেলাপি ঋণ এখন বাংলাদেশ বিশ্বে সবার উপরে। ডলার সংকট কিছুটা কাটলেও এখন আস্থা ফেরেনি সাধারণ গ্রাহকদের। সব মিলিয়ে কঠিন এক পরীক্ষার মুখোমুখি নতুন গভর্নর। তাই সংশ্লিষ্টদের মতে সহজ হবে না এই পরীক্ষার উত্তরণ। নতুন গভর্নরের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে এই কয়েকটা যে পেন্ডিং লিগ্যাল রিফর্ম আছে, বাংলাদেশ ব্যাংক অর্ডার, ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট, স্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আইন, মানি লোন কোর্টের রিফর্ম, এগুলোকে সম্পন্ন করা। দাতা গোষ্ঠীর সাথে সুসম্পর্ক, এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। আমরা এমন পর্যায়ে আসিনি যেখানে আমরা ভারত কিংবা অন্যান্য দেশের মতো বৃদ্ধাঙ্গুলি দেখাতে পারবো। কিভাবে উনি কনফ্লিক্ট অফ ইন্টারেস্টকে ম্যানেজ করবেন, কিভাবে সামগ্রিকভাবে সরকারের আর্থিক উন্নয়নের মাধ্যমে ডেফিসিট বাজেট ফাইন্যান্সিং করবেন। লম্বা সময় ধরে 10% নীতি সুধার বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ের খরচ। এছাড়া বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধিও স্মরণকালের মধ্যে সবচেয়ে নিচে। এমন অবস্থায় ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতে কি উদ্যোগ নেন মুস্তাকুর রহমান? তার জন্য অপেক্ষায় বহু উদ্যোক্তা। তাদের মতে সব চাপ আর প্রতিবন্ধকতা মোকাবেলা করে হতে হবে কৌশলী, পাশাপাশি উপযুক্ত নীতি প্রণয়ন ও বাস্তবায়নে হতে হবে কঠোর। গার্মেন্টস রিলেটেড বাংলাদেশের অর্থনীতি আইসিইউতে আছে, সেই আইসিইউ থেকে ফেরার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ ওনার পক্ষে নেওয়া সম্ভব। তবে ডিপেন্ড করছে যে ওনার যে টিম বাংলাদেশ ব্যাংকের আদার্স যারা আছেন তারা ওনাকে সহযোগিতা যদি করে, এটা সম্ভব। এই খাতে নজরদারি ও স্বচ্ছতা নিশ্চিত করা ও সার্বিক শৃঙ্খলা ফেরাতে শক্ত পদক্ষেপে এগিয়ে যাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। মেজবাহ হাসান, ৭১, ঢাকা। নতুন সরকার গভর্নর নিয়োগের ক্ষেত্রে দুর্বল পদক্ষেপ নিয়েছে বলে মনে করে গবেষণা সংস্থা সিপিডি। এক ব্রিফিংয়ে জানানো হয়, সাবেক গভর্নর আহসান এইচ মনসুর দায়িত্বে থাকলে আর্থিক খাতের সংস্কার প্রক্রিয়া সহজ হতো। এই সময় অন্তর্বর্তী সরকারের শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্রের সাথে করা বাণিজ্য চুক্তির কঠোর সমালোচনা করে তা বাতিলের দাবি জানানো হয়। রাকিব আল জাবেদের রিপোর্ট। সমসাময়িক অর্থনীতি নিয়ে আলোচনা শুরু হলেও সিপিডির এই আয়োজনে ঘুরে ফিরে আসে সাবেক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের বিদায়ী ইস্যু। সংস্থার গবেষণা পরিচালক জানান, গুরুত্বপূর্ণ এই পদে নিয়োগের ক্ষেত্রে দুর্বল প্রক্রিয়া অনুসরণ করেছে অর্থ মন্ত্রণালয়। আর আহসান এইচ মনসুর শপথে বহাল থাকলে সংস্কার প্রক্রিয়া সহজ হতে বলেও মনে করে সংস্থাটি। সরকার গভর্নর নিয়োগের ক্ষেত্রে একটি দুর্বল পদক্ষেপ নিয়েছেন। আমি এখনো মনে করি যে উনি থাকলে এই সরকারের জন্য অন্তত সংস্কারের জায়গাগুলোতে ভালো হতো। এমনকি এই যে আর্থিক খাতে যে ফিরে আসার প্রক্রিয়া, এই ফিরে আসার প্রক্রিয়াটা অব্যাহত থাকতো। বর্তমান সরকারের অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো সামনে এনে সিপিটি জানায়, সমস্যার সমাধানে নিতে হবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এজন্য রাজস্ব ব্যাংক ব্যবস্থার পাশাপাশি মনোযোগ দিতে হবে জ্বালানি এবং বিনিয়োগে। কৃষি ও ফ্যামিলি কার্ডের সুফল নিশ্চিতে ডিজিটাল
ডিজিটালাইজেশনের গুরুত্ব তুলে ধরে সিপিডি। বাস্তবায়ন এবং দক্ষতা এই জায়গাটিতে সকল বিষয়ের ক্ষেত্রে দুর্বলতা সবচেয়ে বেশি। বিদ্যুৎ খাতের ক্ষেত্রেও সেই একই বিষয়, আপনারা দেখতে পাচ্ছেন যে বাস্তবায়ন এবং দক্ষতা সমস্যা এটি সবচেয়ে বেশি প্রবলেমেটিক। সামগ্রিকভাবে সরকারের বাস্তবায়ন জনিত চ্যালেঞ্জটি এটি এই সরকারকেও পোড়াতে পারে। যে ফ্যামিলি কার্ড যেটি লঞ্চ হচ্ছে সেটাও আসলে ডিজিটালি এই জিনিসগুলোকে প্রোফাইল চেক করা, এগুলোকে মনিটর করা, এটির সুযোগ রয়েছে বলে আমরা মনে করি। অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তিকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে সিপিডি বলছে উদ্যোগ নিতে হবে পরিবর্তনে। এছাড়া এলডিসি উত্তরণের সঠিক রোডম্যাপ দেওয়ার কথা উঠে আসে সংবাদ সম্মেলনে। যে এগ্রিমেন্টটা আসলো এটি দেখে আমরা হতভম্ব, আমরা স্তম্ভিত। এই ধরনের একটি চুক্তি কিভাবে একটি সরকার, অনির্বাচিত সরকার করে যেতে পারেন, বা এই দায়টি কিভাবে একটি নির্বাচিত সরকারের কাছে এই সরকার দিয়ে যেতে পারেন। আমার কাছে মনে হয় যে কোনো একটি বিষয় যদি অন্তর্বর্তী সরকারকে নিন্দা জানানোর থাকে, তাহলে এই একটি চুক্তির জন্য আমি আসলে নিন্দা জানাতে চাই। সরকারের উচিত এই চুক্তি থেকে সরে আসা, এবং আমরা মনে করি যে এই আলোকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলাপ আলোচনা হতে পারে। দেশি বিদেশি ঋণ গ্রহণেও সরকারকে সতর্ক থাকার পরামর্শ দেয় সিপিডি। রাকিব আল জাবেদ, ৭১, ঢাকা। চাঁদাবাজি, দুর্নীতি, আমলাতান্ত্রিক জটিলতা ও কঠোর মুদ্রানীতি এই 4 কারণে অর্থনৈতিক পুনরুদ্ধার ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে ব্যবসায়ীদের সংগঠন ঢাকা চেম্বার। ব্যবসা বান্ধব পরিবেশ তৈরিতে এসব বিষয় গুরুত্ব দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সংগঠনের নেতারা। আলোচনায় এফবিসিসিআই প্রশাসক অতিরিক্ত সচিব আব্দুর রহিম খান দাবি করেন, চাঁদাবাজির সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আরও জানাচ্ছেন মিসবাহ হাসান। ব্যবসায়ীদের আস্থা গড়ে ওঠে আইনের শাসন ও স্থিতিশীল রাজনৈতিক পরিবেশের ওপর। তবে সাম্প্রতিক বছরগুলোতে নানা চ্যালেঞ্জে অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি কমেছে। কঠোর মুদ্রানীতি ও আইন শৃঙ্খলা সংক্রান্ত উদ্বেগ বেসরকারি খাতের সম্প্রসারণেও প্রভাব ফেলেছে। এমন প্রেক্ষাপটে সামষ্টিক অর্থনীতি স্থিতিশীলতার পাশাপাশি নিরাপদ ব্যবসা পরিবেশ নিশ্চিতে জোর দিচ্ছেন ব্যবসায়ী নেতারা। ঢাকা চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মত বিনিময় সভায় উঠে আসে অবৈধ চাঁদাবাজি, অনিয়ম, দুর্নীতি ও প্রশাসনিক জটিলতার নানা বিষয়। এবার বোধহয় আমরা সামনের দিকে ভালো কিছু দেখব, ভালো চাঁদাবাজ মুক্ত এবং ল অ্যান্ড অর্ডার একটু ডেভেলপমেন্ট দেখব। অনেক ব্যবসায়ীর দাবি, নাজুক আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণে বেড়েছে চাঁদাবাজি, নষ্ট হচ্ছে ব্যবসায়ের পরিবেশ। চাঁদাকে যদি বন্ধ করতে চায়, আন্তরিকভাবে কাজ করতে চায়, তবে এই চাঁদাবাজি বন্ধ করা সম্ভব হবে। এছাড়া শুধু পুলিশ আর আমরা ব্যবসায়ী ভাইরা মিলে এটা কখনো সম্ভব না। চাঁদাবাজির দৌরাত্ম্য যদি রাজনৈতিক প্রভাবের কারণে হয়, মন্ত্রীদের প্রশ্রয়ে হয়, এমপিদের প্রশ্রয়ে হয়, তাহলে কিন্তু কোনো সরকার বলবৎ থাকতে পারবে না। তবে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর প্রশাসক দাবি করেন, চাঁদাবাজি কোনো রাজনৈতিক বিষয় নাই। এ সময় অন্তর্বর্তী সরকারকে অগণতান্ত্রিক বলে মন্তব্য করেন তিনি। রাজনীতিতে কিন্তু চাঁদাবাজির স্থান নাই। যে 18 মাস তো গণতান্ত্রিক ব্যবস্থা ছিল না, তখন কি চাঁদাবাজি হয়নি? সুতরাং চাঁদাবাজি বা চাঁদাবাজদের আসলে রাজনৈতিক কোনো অবস্থান নাই। এটি হচ্ছে একটি ক্ষত, এটি হচ্ছে একটি অসুস্থতা। প্রতিযোগিতা কমিশনের কর্মকর্তারা বলেন, চাঁদাবাজি যে কারণেই হোক দায় বহন করেন ভোক্তা। তাই চাঁদাবাজি বন্ধে কঠোর পদক্ষেপের দাবি জানান তারা। পুলিশ বাহিনী তার সেই কমিটমেন্টের বিষয়টাকে ধারণ করে এগুলিকে কঠোর হাতে এগুলি নিয়ন্ত্রণ করবেন এবং আগামী দিনগুলিতে এটি অনেকটাই কমে আসবে। ব্যবসার পরিবেশ উন্নয়নে স্বরাষ্ট্র বাণিজ্য মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগ জরুরি বলে মত দেন আলোচকরা। আমাদের লোকবল কম, আমরা হয়তো সেইগুলি ধরতে পারি না। মিসবাহ হাসান, ৭১, ঢাকা। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, জ্বালানি সরবরাহ, বাজার নিয়ন্ত্রণ ও বিনিয়োগ কর্মসংস্থানের পরিবেশ নিশ্চিতে ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা নিয়ে এগুচ্ছে বর্তমান সরকার, যেখানে বড় বাধা আর্থিক সংকট এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি। পাশাপাশি চ্যালেঞ্জ রয়েছে ব্যাংক খাতে সুশাসন ফেরানো। বিশ্লেষকরা মনে করেন, উত্তরাধিকার সূত্রে পাওয়া অর্থনৈতিক সংকট সামাল দিতে বেগ পেতে হবে নতুন সরকারকে। আরও জানাচ্ছেন মইনুল হাসান। সরকার গঠনের পরই নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মনোযোগী বিএনপি সরকার, যেখানে বিশেষ গুরুত্ব পাচ্ছে 6 মাস বা ১৮০ দিনের কর্মপরিকল্পনা তৈরির কাজ। পাশাপাশি নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলার উন্নয়ন ও নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিতে গুরুত্ব দেয়া হচ্ছে বিশেষভাবে।
মোটা দাগে এই 3টে অগ্রাধিকার ঠিক করা হলেও ব্যবসা পরিবেশ, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান নিশ্চিত করা সহ নানা চ্যালেঞ্জ সরকারের সামনে। বিশেষ করে অন্তর্বর্তী সরকারের সময়ে জ্বালানির দাম কমানোর কথা বলা হলেও মেলেনি কোনো উদ্যোগ। তাছাড়া বিদ্যুতের বকেয়া ছাড়িয়েছে ৪৫,০০০ কোটি টাকা। ফলে শঙ্কা রয়েছে নিরবচ্ছিন্ন সরবরাহ নিয়ে। বিনিয়োগ যদি চাঙ্গা করতে হয় তাহলে আমাদের যে ধরনের বাইন্ডিং কনস্ট্রেন্টগুলো অর্থনীতিতে আছে, যেগুলো প্রতিবন্ধকতা মূল তার মধ্যে তো বিদ্যুৎ জ্বালানি হলো একটা, এবং সেখানে আমরা দেখছি যে বকেয়ার একটা চাপ আছে, সরবরাহর দিক থেকে নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার দিকে চাপ আছে। জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে না পারলে যেটা হবে, আমাদের কিন্তু উৎপাদন আরও ক্ষতিগ্রস্ত হবে, আমাদের এক্সপোর্ট কম্পিটিটিভনেস কমে যাবে, আমরা যথেষ্ট মাত্রায় এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারবো না। তারা কমিট করে এসেছেন, নতুন কর্মসংস্থান করতে চান। এক্ষেত্রে আমাদের যে অবস্থা এখন, দ্রুত গতিতে আমরা যদি কর্মসংস্থান তৈরি করতে না পারি তাহলে কিন্তু আমরা যে সোশ্যাল যে আমাদের ক্রাইসিস, সেই ক্রাইসিস কিন্তু থেকে যাবে। খেলাপি ঋণ এখন 1/3 উপরে, তাই ব্যাংক খাতে সুশাসন ফেরাতে গুরুত্ব দিতে হবে নতুন সরকারকে। এদিকে গত 4 দশকের মধ্যে সবশেষ অর্থবছরে পরিচালন ব্যয় মেটাতে ঋণ করতে হয়েছে সরকারকে। অন্যদিকে অর্থ বছরের প্রথম 7 মাসে এনবিআর এর রাজস্ব ঘাটতি 60,000 কোটি টাকা। ফলে অর্থনীতির এমন চতুর্মুখী সংকটে টিকে থাকার চ্যালেঞ্জ রয়েছে সরকারের সামনে। সরকারের রেভিনিউয়ের উপরে একটা বড় মাত্রা একটা চাপ আছে। যথেষ্ট পরিমাণে সরকার যদি আভ্যন্তরীণ উৎস থেকে রাজস্ব আদায় না করতে পারলে সরকারের পক্ষে তার যে বিভিন্ন অঙ্গীকার আছে এবং সামনের বাংলাদেশের যে চাহিদা আছে সেটাকে কিন্তু আমরা পূরণ করতে পারবো না। ইলেকশন ম্যানিফেস্টোতে যেগুলো প্লেজ করা হয়েছে সেগুলো বাস্তবায়ন করতে গেলেও অর্থের দরকার হবে। সব দিক থেকেই অর্থ প্রয়োজন, এবং সেই অর্থটা যতটা সম্ভব আমরা নিজেরা নিজস্ব সম্পদ থেকে করতে পারি সেটা চেষ্টা করতে হবে সর্বোচ্চভাবে। আর দ্বিতীয় হলো যে আমাদের ঋণ গ্রহণ, কোন শর্তে ঋণ নিচ্ছি সেটার বাস্তবায়নটা যাতে সাশ্রয়ীভাবে করতে পারে এদিকেও নজর দিতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে গিয়ে বাড়তি মনোযোগ দিয়ে কাজ করতে হবে সরকারকে, না হলে শঙ্কা রয়েছে আর্থিক ও রাজনৈতিক সংকটে পড়ার। এবং অর্থনীতির জায়গায় আমরা যদি ছাড় দেই তাহলে এটা রাজনৈতিক কষ্ট থাকবে। মইনুল হাসান, ৭১, ঢাকা। মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনার জন্য ইউরোপীয় ইউনিয়নকে আনুষ্ঠানিক চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সিলেটে এক অনুষ্ঠানে তিনি জানান, ধাপে ধাপে অন্য গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার দেশগুলোর সাথেও আলোচনা এগিয়ে নেওয়া হবে। আর প্রবাসী কল্যাণ মন্ত্রী জানান, বিভিন্ন দেশে শ্রম বাজার খুলতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ চলছে। সিলেট থেকে হোসেন আহমদ সুজাদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আব্দুল আজিজ জাফরান। সিলেটের বিভিন্ন সমস্যা সম্ভাবনা নিয়ে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের সাথে আলোচনায় বসেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মতবিনিময় সভা শেষে বাণিজ্যমন্ত্রী বলেন, এলডিসি উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনার জন্য ইউরোপীয় ইউনিয়নকে চিঠি দিয়েছে বাংলাদেশ। এ সময় অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাজ্য জিএসপি সুবিধা পাওয়া দেশগুলোর সাথেও আলোচনার কথা বলেন তিনি। আজকে থেকে 2 দিন আগে, আজকে শনিবার, গত বৃহস্পতিবারে ইউরোপিয়ান ইউনিয়নকে আমরা আনুষ্ঠানিকভাবে এফটিআর আলোচনা শুরুর জন্য চিঠি দিয়েছি বাণিজ্য মন্ত্রণালয় থেকে। তো আমরাও পৃথিবীর যে সমস্ত দেশের সাথে আমাদের জিএসপি সুবিধা পাই, আমরা ইউরোপিয়ান ইউনিয়ন এবং অস্ট্রেলিয়া, কানাডা, সব পৃথিবীর বিভিন্ন দেশ, ইংল্যান্ড, তাদের সবার সাথেই পর্যায়ক্রমিকভাবে আমরা এফটিএ করার উদ্যোগ নিব, যাতে এলডিসি গ্রাজুয়েশন পরবর্তী সময়ে আমরা কোনো হোঁচট খাওয়ার সুযোগ না থাকে। একই অনুষ্ঠান শেষে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, মধ্যপ্রাচ্যের শ্রমবাজার খুলতে বিশেষ পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার, যে জন্য একটি স্থায়ী কমিটি গঠনেরও কথা বলেন তিনি। এছাড়া সীমিত হওয়া বাজারগুলোতে শ্রমিক পাঠানোর স্বাভাবিক করতে নেওয়া উদ্যোগেরও কথা জানান মন্ত্রী। আমরা ইমিডিয়েটলি আমাদের 180 দিনের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামের মধ্যে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে গাইডলাইন দিয়েছেন যে কিভাবে আমাদের এই শ্রমবাজার মার্কেট, বিশেষ করে মিডল ইস্ট, সৌদি আরব, মালয়েশিয়া এবং যেসব জায়গায় বন্ধ হয়েছে সেগুলোকে কিভাবে আমরা মার্কেটটাকে আবার সুযোগ আছে, সেই ব্যবস্থা পদক্ষেপ নেওয়া হয়েছে। এবং ইনশাআল্লাহ আমরা আগামী 10-15 দিনের মধ্যে আবার আমাদের যে একটা স্ট্যান্ডিং কমিটি করে দেওয়া হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে, শিক্ষা মন্ত্রণালয় সহ, আমরা এই ব্যাপারে আশা করি আপনারা মাসখানেকের মধ্যে একটা ফিডব্যাক পাবেন। অনুষ্ঠানে একাধিক সংসদ সদস্য ও বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হুসাইন আহমদ সুজাত, ৭১, সিলেট। দর্শক, এই ছিল ৭১ বিজনেসের এখনকার আয়োজনে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১ সাথে।